এবার আসিফ মাহমুদের অস্ত্রকাণ্ডে স্বরাষ্ট্র উপদেষ্টা গ্রেপ্তার হলেন। একই নির্দেশনা জারি করলেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আমাদের যে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব। ওরা কি মাসে ওরা হচ্ছে ভয়ঙ্কর ভাবে মারবো। এটা প্রশাসনের লোক হোক, আর্মির লোক হোক, আর এই রাজনৈতিক নেতাকর্মী হোক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ম্যাগাজিন ধরা পড়াটা পুরনো খবর। এই পুরনো খবরের মধ্যে আরেক খবর বেরিয়েছে গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বৈধ লাইসেন্স ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করবার দায়িত্বপ্রাপ্ত। তার মন্ত্রণালয় অস্ত্রের লাইসেন্স দেয়। লাইসেন্সটা কিভাবে দেয়, কোন নীতিমালা কি, কোন প্রক্রিয়ায় দেওয়া হয় তিনি জানেন না। দর্শক, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে অস্ত্রের লাইসেন্স, সেই অস্ত্রের লাইসেন্সটা কোন মন্ত্রণালয় দেয়? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিভাবে পিস্তল রাখলেন, পিস্তল রাখার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো তিনি ফুলফিল করেছেন কিনা এমন। দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার অস্ত্রকাণ্ডে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমি বেশি কথা বলতে চাই না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আন্তর্জাতিক চাপ এসেছেন ডক্টর ইউনূসের উপর। যে কোনো মুহূর্তে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। দর্শক, ইতিমধ্যে সেনাপ্রধানও কঠিন গর্জন দিয়েছেন। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে নেই। ভিডিওর শেষে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাই। দর্শক, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে অস্ত্রের লাইসেন্স, সেই অস্ত্রের লাইসেন্সটা কোন মন্ত্রণালয় দেয়? অস্ত্রের লাইসেন্স দেওয়ার ব্যাপারে ব্যক্তি পর্যায়ে হোক, প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক, যে অস্ত্রের লাইসেন্সটা দেওয়া হয় সেটি কি প্রধান উপদেষ্টা দপ্তর থেকে দেওয়া হয়, আইন মন্ত্রণালয় থেকে দেওয়া হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়? খুব ছোট্ট উত্তর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন দেয়া হয় তখন এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা যে যখনই দায়িত্ব থাকুন না কেন তার সম্যক জ্ঞান থাকার কথা। এই ব্যাপারে অস্ত্র কাকে দেয়া যাবে, যাবে না, এই ব্যাপারে কি নীতিমালা, নিয়ম কানুন, সেগুলো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার মুখস্থ থাকার কথা, ঠোঁটস্থ থাকার কথা। কিন্তু যদি এরকম হয় যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই কানুনগুলো, এই আইনগুলো তিনি জানেন না এবং তিনি শিশুর মতো সেগুলো যদি স্বীকার করে ফেলেন যে সেই আইনটা তিনি জানেন না, তাহলে কি প্রশ্ন করা যায় যে আমরা কোন দেশে বাস করছি? যে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী সমমর্যাদার, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা কি সেটা ঠিকভাবে জানেন না। আবার আরেকটা ব্যাপারও আমরা দেখছি যে এই যে শিশুর মতো বলে ফেলা, নিজের অপারগতাকে প্রকাশ করে ফেলা, যেটা আমরা প্রধান উপদেষ্টার মধ্যেও দেখেছি যে শিশুর মতো তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এই লাইসেন্স নিয়ে চমক জাগানো একটা কথা বলেছেন, যেটি হয়তো অনেকে জানেন, কিন্তু সেটির তথ্য দেওয়ার পাশাপাশি সেটি নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো। বলছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কথা। অস্ত্রের যে লাইসেন্স, সেটা ব্যক্তি পর্যায়ে হোক আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক, যে লাইসেন্স দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, যে লাইসেন্স দেওয়া হয় সেটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে গেজেট, যে নিয়ম, সরকারের যে নিয়ম, সেই নিয়মের পাতাটাও আপনারা দেখে নিতে পারেন। সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই অস্ত্রের লাইসেন্স দেয়া, অস্ত্রের ব্যবসা সংক্রান্ত ব্যাপার, অস্ত্র লেনদেন, কার কাছে থাকবে কি থাকবে না, এটার ব্যবসা কি হবে, এটা হাত বেহাত হবে কিনা, এটা সরকার জমা নেবে নাকি তাদের কাছে থাকবে, যা অস্ত্র সংক্রান্ত যাবতীয় যা কিছু আছে সব কিছুই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষেই এই অস্ত্রের যে বৈধ অস্ত্রের লাইসেন্স সেটি দেয়া হয়ে থাকে এবং সেটা ডিসি অফিস থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশনের ভিত্তিতে দেয়া হয়। তার মানে এই পুরোটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। কিন্তু গতকালকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে কেন বন্দুকের ম্যাগাজিন পাওয়া গেল, কেন রিভলভারের ম্যাগাজিন পাওয়া গেল, সেই ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বললেন এটা ভুলবশত হয়েছে। ভুল হতেই পারে, ভুল থাকতেই পারে, কিন্তু আজব ব্যাপার হচ্ছে তাকে যখন প্রশ্ন করা গেল যে তিনি লাইসেন্স পেলেন কিভাবে, লাইসেন্স পাওয়ার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ায় তো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তার বয়স মিনিমাম 30 বছর হতে হবে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স কি 30 বছর হয়েছে? উত্তরে তিনি বলেছেন তাই নাকি, এই নিয়ম আছে নাকি? আমি তো জানি না, এই নিয়ম কি নতুন হয়েছে? আমার যেহেতু এটা জানা নেই, আমার এটা জেনে বলতে হবে। অবাক করার তথ্য হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা অস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্রাইটেরিয়াগুলো জানেন না। না জানলেও তিনি অন্যভাবে বলতে পারতেন, কিংবা দুদিন থেকে যে আলোচনাগুলো হচ্ছে এটা নিয়ে, তাতে ফেসবুক ব্যবহার করে প্রত্যেকটা মানুষও জেনে গেছে যে এই অস্ত্রের লাইসেন্স দেওয়ার সর্বনিম্ন বয়সসীমা 30 বছর। বিগত 3 বছরের যখন আবেদন করবে তখন থেকে বিগত 3 বছরের যে কর পরিশোধ, মিনিমাম 3 লাখ টাকা কর দেওয়ার যে প্রমাণপত্র, সেগুলো দিতে হবে। এগুলো হচ্ছে সবথেকে বড় ক্রাইটেরিয়া।
সেগুলো ফুলফিল করতে হবে, অর্থাৎ বড় ব্যবসায়ী হতে হবে এবং বড় ব্যবসায়ীর ক্ষেত্রে সঠিক কারণও সরকারকে বোঝাতে হবে যে আমি এই কারণে অস্ত্র রাখতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে একটা কারণ ছিল যে তার পরিবারের নিরাপত্তা দরকার, যদিও তিনি উপদেষ্টা হিসেবে সরকারি প্রোটোকল পেয়ে থাকেন, সরকারি প্রোটোকল পাওয়ার পরেও তার আলাদা করে নিরাপত্তা চাওয়া হলো কেন। আবার এই ব্যাপার নিয়ে আরও এক ধাপ আলোচনা যদি এগিয়ে নেওয়া যায় তাহলে বিদেশি বিভিন্ন পত্রিকার আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। বিদেশি একাধিক পত্রিকা বলছে যে সত্য কি মিথ্যা সেটা তারা জানে, তারা ভালো বলতে পারবে, তারা নিউজ করছে এবং বিদেশি বিখ্যাত পত্রিকাও নিউজ করছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে যে বন্দুকের ম্যাগাজিনটা পাওয়া গেছিল সেটি AK-47 রাইফেলের। অতিরঞ্জিত খবর বিদেশি পত্রিকা দিতেই পারে, কিন্তু এই ব্যাপারেও সরকারকে পরিষ্কার করা উচিত, সরকারের এই ব্যাপারগুলো পরিষ্কার করা উচিত এবং সেটা আমাদের মুখ্য আলোচনা নয়। নানাভাবে নানা রকমের আলোচনা হবে, কখনো প্রোপাগান্ডা হবে, কিন্তু মুখ্য যে বিষয়টা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানবেন না যে লাইসেন্স দেওয়ার ক্রাইটেরিয়া কি, লাইসেন্স দেওয়ার নিয়ম কি। তাহলে কি আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারছি? কিংবা এই যে দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, এই অযোগ্যতার কারণেই কি সেটা হয়েছে? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছাত্র সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া, এই উপদেষ্টার বিতর্ক কিছু ছাড়ছে না। গত পরশু তিনি বিদেশ সফরকালীন সময়ে এয়ারপোর্টে ম্যাগজিন সহ ধরাই পড়েছেন বলতে হবে। এয়ারপোর্টে বা বিমানে আগ্নেয়াস্ত্র বহন কিংবা আগ্নেয়াস্ত্রের গোলা বহন করা যায় কিনা এটিও জানেন না উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এটি নিয়ে তোলপাড় চলছে, এটি পুরনো খবর। একটা অবৈধ অস্ত্র বহন করেন এক বা একাধিক বা এরকম শত শত অস্ত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বহন করেন কিনা এখন সন্দেহটা নানা বাড়ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে অবৈধ অস্ত্র বহন করেন এটি নিশ্চিত, কারণ হচ্ছে অস্ত্রের নীতিমালা আছে, অস্ত্রের আইন আছে। সর্বশেষ 2016 সালের বিধান অনুযায়ী একজন মানুষ অস্ত্রের লাইসেন্স পেতে হলে ন্যূনতম বয়স 30 বছর হতে হয়, 30 থেকে 70 বছর। প্রথমত বয়সেই বাদ আসিফ মাহমুদ, তারপরে ব্যক্তির শ্রেণীর করদাতা হতে হয় কমপক্ষে 3 বছর ধারাবাহিকভাবে, এবং 1 লাখ টাকা শটগানের ক্ষেত্রে এবং ছোট পিস্তলের ক্ষেত্রে প্রতি বছর 3 লাখ টাকা কর দিতে হয়। অর্থাৎ পিস্তলের লাইসেন্স যদি নেন তাহলে 9 লাখ টাকা 3 বছরে, আর যদি শটগানের লাইসেন্স নেন তাহলে 3 লাখ টাকা 3 বছরে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 1 বছর আগেই কি ছিলেন? তিনি কি করদাতা? আজও কি তিনি করদাতা? জানি না তার ট্যাক্স ফাইল খোলা হয়েছে কিনা। করদাতা নন। সবকিছু মিলে তিনি একটি অবৈধ অস্ত্র, একটি কেন 1000 অবৈধ অস্ত্র বহন করেন, এটি বললেও ভুল হবে না। এই ছেলেটির বিতর্ক কিছু ছাড়ছে না। তার বাবাকে নিয়ে, তার PS-APS নিয়ে, তার দুর্নীতি নিয়ে অসংখ্য বিতর্ক। তার বাবা ঠিকাদারি লাইসেন্স করেন, তার বাবা তার স্কুলেরই সহকারী প্রধান শিক্ষককে অন্যায়ভাবে হিন্দু শিক্ষককে নির্যাতন করে চাকরি থেকে বাদ দেন। এই ছেলেটি হেলিকপ্টার ছাড়া চলেন না, তার APS শত শত কোটি টাকার দুর্নীতি করে। আপনারা কিসের সংশোধন, কিসের সংস্কারের বাংলাদেশে নিয়ে গিয়ে ঢুকিয়েছেন? আজকে কথায় কথায় চলে আসে যে পুরনো আমলের কথা, আওয়ামী লীগের কথা। আগেই ভালো ছিলাম এই কথা যদি বলি আজকে আওয়ামী লীগের দোসর হয়ে যাব, ফ্যাসিবাদের দোসর হয়ে যাব। সেটিও ভালো, কিন্তু আজকে কি হচ্ছে? এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা কি করছে? তারা সংস্কার করবে, বাংলাদেশকে শুদ্ধ করবে? অসম্ভব। তারা এই যা করছে আজকে, বিগত সময়ে তার ছিটে ফোটাও হয়নি। অর্থাৎ সব বিচারে, সব মানদণ্ডে এরা কোনো প্রকার গ্রহণযোগ্যতা কখনোই পাবে না। এই যে এদের একটি রাজনৈতিক দল হয়েছে NCP, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও তো সেই দলেই যাবেন, ভোট করবেন। নিশ্চিত করে বলা যায় যে এই দলটির প্রত্যেকটি সদস্যের যদি ভোট হয় জামানত বাজেয়াপ্ত হবে। এই জামানত বাজেয়াপ্তর এক একটা গর্ত হচ্ছে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের আচরণ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ম্যাগজিন ধরা পড়াটা পুরনো খবর। এই পুরনো খবরের মধ্যে আরেক খবর বেরিয়েছে। গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত, একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, তার কথাবার্তা আপনারা একটু শুনুন, শুনে তারপরে আমরা কথা বলি। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম? আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করবার দায়িত্বপ্রাপ্ত। তার মন্ত্রণালয় অস্ত্রের লাইসেন্স দেয়। লাইসেন্সটা কিভাবে দেয়, কোন নীতিমালা কি, কোন প্রক্রিয়ায় দেওয়া হয় তিনি জানেন না। তিনি উল্টো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আর এক বক্তব্যে দেখলাম যে ভুল শুধরানোর চেষ্টা করেছেন, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভুল করে নিয়ে গেছেন।
কিন্তু তিনি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে একটা অস্ত্র, অবৈধ অস্ত্র বহন করছেন, এটি বলছেন না। এটি বললে জাহাঙ্গীর আলম চৌধুরী বা বর্তমান সরকার কিংবা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারাই যদি স্বীকার করতেন ভুল, তাহলেও কিছুটা মার্জনা পেতে পারতেন। কিন্তু ভুল স্বীকার না করে উল্টো পাল্টা যুক্তি, জাহাঙ্গীর আলম চৌধুরী যুক্তি দিচ্ছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেদিনের পর থেকে নানান যুক্তি দিচ্ছেন, স্ক্রিনশট দিচ্ছেন যে কারা আয়কর রেয়াত পেতে পারে, কারা বয়সের রেয়াত পেতে পারে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া 9 দিন 9 মাসে অস্ত্রের লাইসেন্স পেয়ে গেছেন। প্রমাণ করুন যে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। অর্থাৎ আপনারা এখনকার যে ব্যবস্থাটি চলছে এটি সম্পূর্ণ দেশ বিরোধী, জনবিরোধী। নিজেদের পক্ষে কাজ করা যায়, নিজেদের ভালোর জন্য কাজ করা যায়, সেই কাজ করছেন। দেশের ভালোর জন্য কোনো কাজই করছেন না। কি দোষ করেছিল আমাদের আগের ব্যবস্থা? কোনো দোষ করেনি। আজকে যারা আপনাদের পক্ষে ছিল আন্দোলন, এই যে জুলাই মাস অলরেডি আজকে পড়ে গেছে, গত বছর এই জুলাই মাসে, তারাও আজকে উপলব্ধি করছে যে বাংলাদেশ ভুল করেছে, একটা ভুলের বাংলাদেশে গেছে। আজকে ভুলের মাসুল দিচ্ছে বাংলাদেশ, মাসুল দিচ্ছে, হাড়ে হাড়ে মাসুল দিচ্ছে। এর শেষ কোথায় জানি না। এটা শেষ কিভাবে হবে? শেষ হবে, মাস্ট হবে, শেষ হবে, গুটি আসছে, শেষ হতেই হবে। শেষ হওয়া ছাড়া কোনো উপায় নেই। অনিয়ম, অত্যাচার কতদিন চলে? আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহর আরশ সত্যি আল্লাহর আরশ কেঁপে ওঠে যত অন্যায় হয়, অপকর্ম হয়। গত জুলাই বা অগাস্টে মনে পড়ছে এই মুহূর্তে এক মহিলার কথা, আল্লাহর আরশ কাঁপানোর কথা বলে ব্ল্যাকমেইল করেছিলেন। আজকে আল্লাহর আরশ কাঁপছে না? আল্লাহর আরশ সবার জন্য সমান। সেই আমলের জন্য যদি, আওয়ামী লীগের আমলের জন্য যদি আল্লাহর আরশ কাঁপে, আজকে এই আমলের জন্য আল্লাহর আরশ কাঁপছে। এই কাঁপতে কাঁপতে এই বিস্ফোরণ ঘটে যাবে। সময় ঘনিয়ে আসছে, খুব বেশি দিন নয়। এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে না, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না যে কিভাবে ঘটবে, মাথায় তো ঢোকে না। আওয়ামী লীগের 16 বছরেও আওয়ামী লীগের লোকজন মনে করেছিল অসম্ভব, আওয়ামী লীগের পতন ঘটানো অসম্ভব। বিএনপি আন্দোলন করে কোনো সুযোগ সুবিধা করতে পারে না, 16 বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। জামাতও পারছে না, কেউ পারছে না, অতএব আওয়ামী লীগ আজীবন ক্ষমতা। না রে ভাই, আল্লাহ ছেড়ে দেয় না। আওয়ামী লীগের লোকজন 3 আগস্ট উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিভাবে পিস্তল রাখলেন, পিস্তল রাখার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো তিনি ফুলফিল করেছেন কিনা, এমন পোস্ট যখন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, আলোচনা হচ্ছে, তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও আপনি কেউই নিরাপদ না। তাহলে এই সরকার কি ব্যর্থ জনগণকে নিরাপত্তা দিতে? জনগণকে নিরাপদে রাখতে সরকার কি ব্যর্থ হয়েছে? সেই পাল্টা প্রশ্ন কিন্তু উঠতেই পারে। কেন পারে? আসিফ মাহমুদই বলছেন যে শুধু পিস্তল কেন, যদি আপনি মিসাইলের সাথে রাখেন তাও আপনি নিরাপদ না। তার মানে এত নিরাপত্তাহীন একটা সমাজ বা রাষ্ট্রে আমরা বসবাস করছি। তাহলে এর প্রেক্ষিতে কি করা উচিত? প্রত্যেকেই কি তাহলে এক পিস্তল রাখবে অথবা মিসাইল সাথে রাখবে? দর্শক, এই প্রশ্নগুলো ছুড়লাম এই কারণে, সরকারের অত্যন্ত অ্যাক্টিভ একজন উপদেষ্টা, অত্যন্ত ভাইব্রেন্ট একজন উপদেষ্টা, তিনি এই কথাটা এনেছেন, অন্য কেউ আনেনি। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে সরকার এবং জনগণ অসহায়। সরকার জনগণকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যখন ব্যর্থ হয় তখন কিন্তু এই কথাগুলো বলে। যেমন ধরেন, এই কথাগুলি কারা বলে? যারা সরকারের বাইরে থাকে, যারা অপোজিশনে থাকে, তারা বলে যে এই সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এটা তো সবাই বলছে। সেই কথার সাথে কিন্তু আসিফ মাহমুদের বক্তব্য কিন্তু মিলে যাচ্ছে যে শুধু পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও আমি কেউ নিরাপদ না। তার মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার পিস্তল রাখার মানে যৌক্তিকতা তুলে ধরতে যে কিন্তু এই কথাগুলি বললেন, যেটা একেবারে সরাসরি সরকারের বিপক্ষে চলে গেল। এবং জনগণের কাছে যখন এই বার্তা পৌঁছাচ্ছে যে একজন উপদেষ্টা এই কথা বলছেন যে কেউ নিরাপদ না, খুবই দর্শক মানে গুরুতর ব্যাপার। বলছেন যে গতকালের ঘটনায় এটা বুঝতে পারলাম যে পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও আমি কেউ নিরাপদ নয়। ব্যাগে পিস্তলের ম্যাগাজিন নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোমবার বিকেলে তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্টে এই কথা তিনি বলছেন। 23 লাখ ফলোয়ারের এই ফেসবুক আইডিটি যদিও সেটা ভেরিফাইড নয়, তবে উপদেষ্টা আসিফ মাহমুদ তার অফিসিয়াল ফেসবুক পেজের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে এই ফেসবুক আইডিতে নিয়মিত স্ট্যাটাস এবং ব্যক্তিগত বিভিন্ন তথ্য শেয়ার করে থাকেন। শাহজালাল বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে পিস্তলের ম্যাগাজিন উদ্ধারের সিসি ক্যামেরার ফুটেজ কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো সেটা নিয়ে প্রশ্ন তোলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লেখেন, যেভাবে মুহূর্তের মধ্যে দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভির ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল, তা রীতিমতো ভয়ঙ্কর। মানে ওইটা ভয়ঙ্কর হয়ে গেল, কিন্তু ম্যাগাজিন থাকাটা ভয়ঙ্কর একটা বিষয় না।
এরা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন, শিডিউল, সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে। তা সেটাও তো দায়িত্ব সরকারেরই, এই ধরনের নিরাপত্তা যাতে নিশ্চিত হয় যে কোনো তথ্য বাইরে যাবে না। তিনি প্রশ্ন তোলেন, আমি সরকারে আছি, আমার সাথেই যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই বোঝা যায়। এই তথ্য সন্ত্রাসীদের শাস্তি বাকি। দেখ, আর একটা অ্যাঙ্গেলে বলছে মানে কেন ফাঁস হলো এটা মানে তার প্রশ্ন, কিন্তু বলছেন যে তার সঙ্গেই যদি এটা হইতে পারে তাহলে সাধারণ নাগরিক, তাহলে তাদেরই বোঝা উচিত যে সাধারণ নাগরিকরা কি পরিমাণ নিরাপত্তাহীনতার মধ্যে আছে। যাদের দায়িত্ব শত্রুর উপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, তারা এখন নিজেদের সব শক্তি এবং জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের উপর নজরদারিতে, টার্গেটেড চরিত্র হননে। লেজিট কিছু না পেয়ে উদ্ভট এবং হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে। দুর্ভাগ্যজনকভাবে গণঅভ্যুত্থানের কিছু তথাকথিত অংশীজন এবং হাসিনা পুত্রের বক্তব্যে এখন আর কোনো পার্থক্য থাকছে না। এই ফেসবুক পোস্টের শেষে তিনি লেখেন, তবে আসার কথা হলো বাংলাদেশের জনগণ এখন পূর্বের যে কোনো সময় থেকে অনেক বেশি সচেতন। গণঅভ্যুত্থানের নেতৃত্বের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে কারা ঘটিয়েছে তা কারোরই বোঝার বাকি থাকার কথা। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মন্ডলী, বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না, আপনারা সকলেই জানেন। এরই মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগ থেকে ম্যাগাজিন, অস্ত্র, এগুলো একটা সরঞ্জাম পাওয়া গেছে। এটা কাণ্ডে এখন স্বরাষ্ট্র উপদেষ্টাও কঠিন ভাবে ফেসে যাচ্ছেন। আর এই কাণ্ডগুলোতে ডক্টর ইউনূসেরও পতন হতে পারে আন্তর্জাতিক বিশ্লেষকদের মুখ থেকে যেগুলো বোঝা যাচ্ছে। যাই হোক দর্শক, আমি বেশি কথা বলতে চাই না, ইতিমধ্যে আপনারা বিস্তারিত প্রতিবেদন এই সম্পর্কে দেখে ফেলেছেন। যাই হোক দর্শক, দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।